টাকা দিয়ে সুখ কেনা যাক আর না যাক, আমাদের সারাটা জীবন কিন্তু আমরা টাকার পেছনে ছুটে বেড়াই। ব্যাংক লোনের পাল্লায় পড়ে তিলে তিলে শেষ করে দেয় নিজেদের। ছোট থেকে এত এত পড়াশোনা, পরীক্ষা, ঘুম ঘুম চোখে স্কুলে যাওয়া, আর রাত জেগে চেয়ার টেবিলের বইয়ের পাতা চাবানোর উদ্দেশ্য ভালো চাকরি পাওয়া। ভালো চাকরির এই স্বপ্নের পেছনে যেই আকাঙ্ক্ষাটি কাজ করে তা হলো টাকা। টাকার জন্যই তীব্র রোদে রিক্সা চালকের জান বেরিয়ে যায়, তবু প্যাডেল থামে না। টাকার জন্যই বিশ্ববিদ্যালয় পড়ুয়া টিউশন মাস্টার ক্লান্ত দুপুর পার করে লোকাল বাসের গেটে ঝুলে। টাকা থাকলে জ্যামের নগরীকে বিদায় জানিয়ে দূর পাহাড়ের নয়ন জোড়ানো যায়, কোলাহল ছেড়ে সমুদ্রের ঢেউয়ে পা ভেজানো যায়। টাকা থাকলে কিছু কিছু মানুষের ভালোবাসা না চাইতেই পাওয়া যায়। কারো কারো কাছে অনেক সম্মানের আসনে স্থান পাওয়া যায়। পকেটে টাকা থাকলে গুরুত্ব বেড়ে যায়। টাকার জন্য মানুষ চুরি করে, ছিনতাই করে, এমনকি ডাকাতিও করে। এই টাকার জন্যই একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা পর্যন্ত করে। যেই টাকাকে ঘিরে এই দুনিয়ার চাকা ঘুরছে, যেই টাকা থাকলে কিছু ক্ষেত্রে সব সম্ভব, সব সেই টাকায় কি এমন আছে? কিভাবেই বা আসলো সেই টাকা? যেই টাকা ছাড়া বর্তমান দুনিয়া কল্পনা করা যায় না, সেই টাকা ছাড়াই কিভাবে চলতো এক সময়ের পৃথিবী? স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ, এমনকি বিনিময় প্রথা, এসবের গল্পই বা কেমন? আজকের গল্প শোনার পর থেকে আপনি আর টাকার দিকে কখনোই নর্মালি তাকাতে পারবেন না। আপনার চোখ যখনই টাকার উপর পড়বে, আপনি হারিয়ে যাবেন আজকের গল্পের সাগরে। কিন্তু কি সেই গল্প? ওয়েলকাম টু দি ভিডিও টাকার ঝুলি। আমার হাতে এখন যেটি দেখতে পাচ্ছেন, মোটা দাগে এটাকে একটি 100 টাকার নোট বললেও এটা কিন্তু নেহাতি একটি সামান্য কাগজের টুকরা। রাস্তায় পড়ে থাকা আর 10টা কাগজের মতো এটাও একটা কাগজ। কিন্তু মুশকিলটা হলো এই কাগজে এমন কিছু একটা আছে যা দেখলে কাঠের পুতুলও হা করে। কাঠের পুতুল হা করার বিষয়টি প্রবাদ বাক্য হলেও হতে পারে, কিন্তু মানুষের ক্ষেত্রে তো সারাটা জীবনই চলে যায় এই টাকা ইনকামের চক্করে। কিন্তু প্রশ্ন হলো এই টাকা এলো কোথা থেকে? আমি যদি বলি ব্যাংক ঋণের হাত ধরেই এই পৃথিবীতে টাকার জন্ম, আপনি কি বিশ্বাস করবেন? কি ভাবছেন ব্যাংক ঋণের সাথে টাকার জন্মের সম্পর্ক কি? বলবো, কিন্তু তার আগে আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে বহুদিন আগে, প্রায় 10,000 বছর। প্রাগৈতিহাসিক সময়ে মানুষ ছিল শিকারী জাতি। খাদ্যের একমাত্র উৎস ছিল শিকার করা নানান রকম জন্তু জানোয়ার। প্রাগইতিহাস নিয়ে যারা গবেষণা করেন তাদের মধ্যে অন্যতম বিখ্যাত দুজন লেখক ডেভিড গ্র্যাবার এবং ডেভিড ওয়েংরো। তাদের লেখা বই দ্য ডন অফ এভরিথিং অনুসারে এই শিকারী জাতি একসময় শিকার করা কিছু কিছু প্রাণীকে পোষ মানানোর চেষ্টা করে এবং তারা সফল হয়। পোষ মানানো প্রাণীদের এই যুগের মধ্য দিয়ে সূচনা হয় নতুন এক যুগের। শিকারী মানুষ হয়ে ওঠে গৃহস্থ। যুগের নাম কৃষি যুগ। কিন্তু মুশকিলটা হলো দ্য ডন অফ এভরিথিং বই নিজেই বলছে এগ্রিকালচার ওয়াজ পারহ্যাপস হিউম্যানিটিজ ওর্স্ট মিস্টেক, অর্থাৎ কৃষি ছিল মানব সভ্যতার সবচেয়ে বড় ভুল। যেই ভাত না খেলে আমাদের পেট শান্তি পায় না, যেই সবজি না খেলে শরীর ভিটামিন থেকে বঞ্চিত হয়, সেটাই নাকি আমাদের সবচেয়ে বড় ভুল। কিন্তু কেন? ঠিক নাকি ভুল সেই হিসাব নিকাশ পরে হবে, কিন্তু এই কথা সত্য, আজকের এই আধুনিক দুনিয়া কখনোই আধুনিক খেতাব পেত না যদি প্রাগৈতিহাসিক যুগের মানুষ কৃষিকাজ শুরু না করত। এত এত ইমারত হতো না, আকাশচুম্বী টাওয়ার হতো না, এমনকি বিজ্ঞানও হয়তো বিকাশ করতো না। আসতো না উড়োজাহাজ, রকেট কিংবা সাবমেরিন। চাঁদের বুকে মানুষের পায়ের ছাপও হয়তো পড়তো না। কিন্তু কৃষি শুধু আধুনিকতাকেই ডেকে আনেনি, ডেকে এনেছে টাকা, আধুনিক দুনিয়ার চাকা। আর এখান থেকেই আমাদের আসল ভিডিও শুরু। টাকার জন্ম থেকে শুরু করে আপনার হাত পর্যন্ত পৌঁছানো সেই কাগজের টুকরার আদ্যপান্ত। এই দুনিয়ায় সবার আগে মুদ্রার জন্ম দিয়েছিল মেসোপটেমিয়ান সভ্যতার মানুষেরা, অন্তত রেকর্ডেড ইতিহাস সেটাই বলে। কিন্তু ঠিক এখন আমাদের গল্পের শুরু মুদ্রা আসারও আরো অনেক আগে থেকে, যখন মানুষ বিনিময় প্রথার শুরু করে। বিখ্যাত লেখক যুভাল নোয়া হারারির বই স্যাপিয়েন্স থেকে এই সম্পর্কে অনেক তথ্য জানা যায়। বইটি অনুসারে কৃষি যুগের সময় মানুষ শিকার ছেড়ে নানান রকম পেশায় বিভক্ত হয়ে যায়। কেউ কাপড়ের ব্যবসা শুরু করলো, কেউ মুচির পেশার হাল ধরলো, কেউ শুরু করলো কৃষিকাজ। সমাজে বেঁচে থাকার জন্য মানুষের যা যা প্রয়োজন, সেই প্রয়োজন অনুসারেই মানুষ তাদের পেশা ভাগ করে নিল। যার যেমন দক্ষতা ঠিক সেভাবেই। আর নানান রকম সেবা পেতে কিংবা কেনাকাটা করতে শুরু হলো বিনিময় প্রথা। ধরুন একজন কৃষকের জুতা সারানো দরকার, সে শস্য দানা নিয়ে চলে যাবে মুচির কাছে। মুচি সেই শস্য দানার বিনিময়ে তার জুতা সারিয়ে দেবে। এবং ঠিক উল্টাটাও ঘটা সম্ভব। যেমন একজন মুচির খাদ্যের তাগিদে শস্য দানার প্রয়োজন, সে চলে যাবে শস্য দানা উৎপাদনকারী কৃষকের কাছে। কাপড় ব্যবসায়ীর জুতা সারার বিনিময়ে সে যেই কাপড় পেয়েছে তা সেই কৃষককে দিয়ে সে নিয়ে আসবে শস্য দানা। এই তো ব্যাস, আর কি লাগে? সে যুগে বেঁচে থাকার জন্য এর চেয়ে বেশি কিছুর প্রয়োজনও ছিল না। কিন্তু মুশকিলটা হলো অন্য জায়গায়। কোন জায়গায় বলছি। ধরুন আপনি একজন প্রাগৈতিহাসিক সময়ের কৃষক এবং আপনি বেশ অসুস্থ। আপনি চান আপনার ফলানো শস্যদানার বিনিময়ে আপনি আপনার চিকিৎসা করাবেন, কিন্তু আপনার জমির ধান পাকতে এখনো কয়েক মাস বাকি। আপনি কি এখন বিনা চিকিৎসায় মারা যাবেন, নাকি অন্য কোনো উপায় খুঁজবেন? অবশ্যই উপায় খুঁজবেন। আর এখান থেকেই শুরু মুদ্রার গল্প। আপনি আপনার চিকিৎসা নিবেন, কিন্তু বাকিতে। আর এই বাকি পরিশোধ করবেন আপনার ধান পাকলে। কিন্তু যার কাছ থেকে চিকিৎসা নিবেন সে আপনাকে বিশ্বাস কিভাবে করবে? আর আপনি যে বাকি পরিশোধ করবেন তারই বা নিশ্চয়তা কি? আর এই সমস্যাটি সমাধানের জন্যই একটি নিরপেক্ষ তৃতীয় বিনিময় মাধ্যম তৈরির প্রবণতা দেখা দেয়। তৃতীয় নিরপেক্ষ মাধ্যমটি এমন একটি বস্তু হবে যার সাপেক্ষে অনায়াসেই লেনদেন করা সম্ভব। আর সেই বস্তু হলো মুদ্রা, সহজ ভাষায় টাকা।
খ্রিস্টপূর্ব 3000 অব্দ। শহরের নাম মেসোপটেমিয়া। মেসোপটেমিয়ানরা উদ্ভাবন করেছিল জমানো সম্পদ থেকে ঋণ পরিশোধের ব্যবস্থা। কৃষকরা তাদের শস্য জমা করত শহরের মন্দিরে, আর সেই জমার রেকর্ড থাকতো মাটির তৈরি একটা ট্যাবলেটে। জমা করার সময় কৃষককে দেওয়া হতো মাটির তৈরি টোকেন, যেই টোকেন কাজ করত রসিদের। এটা দিয়ে তারা তাদের ঋণগুলো পরিশোধ করত, আর এখান থেকেই সৃষ্টি হয় মুদ্রার ধারণা। আজ থেকে 5000 বছর আগে এই মেসোপটেমিয়ানরাই উদ্ভাবন করে ইতিহাসের প্রথম মুদ্রা শেকেল। রূপা দিয়ে তৈরি করা এই শেকেল দিয়ে মূলত ওজনের ভিত্তিতে লেনদেন করা হতো। এর ওজন ছিল প্রায় 11 গ্রাম। এভাবেই পার হয়ে যায় 4000 বছর। সময়ের সাথে সাথে মেসোপটেমিয়াও বিলীন হতে থাকে। এরপর প্রায় 1000 খ্রিস্টপূর্বাব্দে চীনের ঝাও রাজবংশের শাসনামলে ব্রোঞ্জের তৈরি মুদ্রার প্রচলন হয়। এর আগে অবশ্য কাউরি বা ঝিনুকের খোল দিয়ে মুদ্রা বানানো হতো। এগুলো প্রকৃতিতে খুব সহজলভ্য ছিল বিধায় বিকল্প হিসেবে ব্রোঞ্জে খোদাই করা মুদ্রার ব্যবহারও শুরু করা হয়। খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীর কাছাকাছি সময়ে দক্ষিণ পশ্চিম এশিয়ার লিডিয়া রাজ্যে উদ্ভাবিত হয়েছিল ডিস্ক আকৃতির স্বর্ণ, রৌপ্য বা ব্রোঞ্জ নির্মিত মুদ্রা। কিন্তু ভেজাল বাঁধল নকল মুদ্রা নিয়ে। নকল থেকে আসল মুদ্রা আলাদা করতে এগুলোর উভয় পাশে খোদাই করা হতো দেবতাদের অথবা সে সময়কার রাজাদের প্রতিকৃতি। সময়ের সাথে সাথে এগুলো গ্রিস অব্দি ছড়িয়ে পড়েছিল। আর এই মুদ্রা থেকেই বর্তমান সময়ের আধুনিক মুদ্রার জন্ম। কিন্তু আপনার হাতে থাকা কাগজের সেই টুকরার ইতিহাস কি এখনো জানতে পারলেন? কাগজের মুদ্রা সর্বপ্রথম তৈরি করা হয় চীনে 700 থেকে 800 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে। সে সময়ের চীনে কাগজের মুদ্রা তৈরির কারখানাও ছিল, কিন্তু এই মুদ্রা বেশি দিন লেনদেনের মাধ্যম হিসেবে টিকে থাকতে পারেনি। 1455 সালের পরই বন্ধ হয়ে যায় এই টাকার ব্যবহার। 15 শতকের মাঝামাঝি সময়ে চীন আবার তার ধাতব মুদ্রায় ফিরে যায়। আর বাংলা টাকার জন্ম ঠিক এই সময়ে, সময়কাল 14 শতাব্দী। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইউরোপ থেকে এশিয়ার বাণিজ্য পথ বিখ্যাত সিল্ক রোডের লেনদেনকৃত এক প্রসিদ্ধ মুদ্রা ছিল এই টাকা। শব্দটির উৎপত্তি সংস্কৃত শব্দ ট্যাঙ্কহ থেকে। বিখ্যাত পর্যটক ইবনে বতুতাকে হয়তো আপনারা সবাই চেনেন। তিনি যখন বাংলা ভ্রমণে এসেছিলেন তখন 1338 সালে রূপার টাকার জনপ্রিয়তা লক্ষ্য করেছিলেন। বাংলার সুলতানদের জন্য এই মুদ্রা ছিল সার্বভৌমত্বের প্রতীক। 1971 সাল পর্যন্ত পাকিস্তানি রুপিতে উর্দু এবং বাংলায় দ্বিভাষিক শিলালিপি ছিল এবং একে রুপি এবং টাকা উভয় নামেই ডাকা হতো। এটা ছিল বাংলা টাকার প্রথম কাগজের সংস্করণ। বাংলার ভাষা আন্দোলন পূর্ব পাকিস্তানের টাকার স্বীকৃতি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর দেশ যখন স্বাধীন হলো, তারপর 1972 সালে আনুষ্ঠানিকভাবে টাকাকে বাংলাদেশের মুদ্রা হিসেবে স্বীকৃতি দেয় বাংলাদেশ ব্যাংক। আপনার হাতে থাকা 100 টাকার নোটটি ইতিহাসের এতগুলো পাতা ঘুরে তারপরে আপনার পকেট পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আগামীতে এই কাগজের টুকরাটিও আর থাকবে না, সবই হয়ে যাবে আপনার মোবাইল ব্যাংকিং এর ডিজিট মাত্র। এরপর থেকে যতবার আপনি টাকা দিয়ে কোনো কিছু কিনবেন, আপনার মনে পড়ে যাবে প্রাগৈতিহাসিক সেই অসুস্থ কৃষকের কথা, যার ফসল না পাকার কারণে আপনার হাতে এই কাগজের নোটটি এসে পড়েছে। আপনার মনে পড়বে মেসোপটেমিয়ার কথা, চীনের কথা, গ্রিসের কথা, হাজার হাজার বছর আগের কথা। এবার বলুন, আপনি কত টাকার মালিক?